আমি ফিরে এলাম তোমাদের কাছে, অর্থাৎ ক্লাস 11-এর যে কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার চলছিল, তার একটা ভিডিও ক্লাস আমি ইউটিউবে আপলোড করেছিলাম। তো আজকে আমি সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। আমরা গতদিন যেটা দেখেছিলাম, সবেমাত্র পোটেনশিয়াল এনার্জি আমরা স্টার্ট করেছিলাম, এক্সাম্পল হয়েছিল, আর কাইনেটিক এনার্জির হিসাবটাও ছিল হাফ এম ভি স্কোয়ার, আমরা প্রুভ করেছিলাম। তো আজকে আমরা পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যেটাকে আমরা বলবো স্প্রিংয়ের ক্ষেত্রে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যেটা অর্থাৎ স্থিতিস্থাপক স্থিতিশক্তি, স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এটার আমরা রাশিমালা আজকে প্রুভ করব। তো স্প্রিং আমরা ধরে নিচ্ছি, এটাই আঁকলাম, ধরলাম যে এই স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রথমে ছিল, অর্থাৎ লেন্থ প্রথমে ছিল x1। আমরা কিছুটা ফোর্স দিলাম, যখনই ফোর্স দিলাম এই স্প্রিং তখন লম্বায় বেড়ে গেল, এখন হলো x2। তাহলে x1 থেকে x2 হতে গেলে আমাকে একটা ফোর্স দিতে হচ্ছে। যে ফোর্সটা আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করেছি বা যে বলটা আমরা বাইরে থেকে দিয়েছি, সেই বল বা ফোর্স প্রপোর্শনাল টু x2 মাইনাস x1, অর্থাৎ যেটা ইনক্রিজ হয়েছে, যতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে সরাসরি সমানুপাতিক। এটা স্বাভাবিক যে আমি যদি একটা স্প্রিংয়ের ক্ষেত্রে অল্প পরিমাণ তার লেন্থ ইনক্রিজ করতে চাই, মানে তার দৈর্ঘ্য অল্প বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা অল্প পরিমাণ বল দেব। আর যদি আমরা অনেকটা দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা অনেকটা পরিমাণ বল দেব। সেই জন্য বলের পরিমাণ ও দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সরাসরি সমানুপাতিক। এখানে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট কে লাগবে, x2 মাইনাস x1। এই কে এর নাম ছিল স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট, যেটাকে আমরা বাংলায় বলি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, অর ফোর্স কনস্ট্যান্ট, বল ধ্রুবক, যে কোনো একটা নামে বলা যায়, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। তাহলে এই এফ আমরা দিলাম, অর্থাৎ অ্যাপ্লাই করলাম, করে আমরা ওর লেন্থ x1 থেকে x2 ইনক্রিজ করলাম। আমরা যদি এখানে ক্যালকুলাস মেথড অ্যাপ্লাই না করি, তাহলে আমাকে ভাবতে হবে যে এই ফোর্সটা কিন্তু আমি হঠাৎ করে দিইনি, এবং এই হঠাৎ করে ম্যাজিকের মতো x1 থেকে x2 হয়ে যায়নি। লেন্থটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে, মানে ধীরে ধীরে ইনক্রিজ করেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ধীরে ধীরে মিনস কন্টিনিউয়াসলি x1 থেকে একটু বেড়েছে, একটু বেড়েছে, এরকম একটু একটু করে ইনক্রিজ করতে করতে আজকে x2 হয়েছে, x1 থেকে x2। সেই জন্য এক্ষেত্রে ওয়ার্ক ডান বা W ইজ ইকাল টু অ্যাভারেজ ফোর্স, মানে গড় বল, ইনটু ডিসপ্লেসমেন্ট মানে সরণ। অর্থাৎ যেটা আমরা এতদিন জানতাম যে বল ইনটু সরণ মানে কৃতকার্য, এখানে আমরা বলবো সেটা অ্যাভারেজ ফোর্স। তাহলে অ্যাভারেজ ফোর্স কত হবে? 0 প্লাস এফ বাই 2। একদম যখন আমি কোনো দৈর্ঘ্য বৃদ্ধি করিনি, অর্থাৎ x1 যখন ছিল তখন আমি কোনো ফোর্স দিইনি, সেই জন্য 0। আর এখন আমি ফোর্স দিয়েছি এফ, তাহলে 0 প্লাস এফ বাই 2 ইন্টু ডিসপ্লেসমেন্ট কত? x2 মাইনাস x1। তাহলে এফ এর জায়গায় যদি আমি এটা বসাই, তাহলে কে x2 মাইনাস x1 এটার হোল স্কোয়ার বাই 2, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে x হলো x2 মাইনাস x1, অর্থাৎ ইনক্রিজ ইন লেন্থ বা চেঞ্জ ইন লেন্থ, মানে দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি বা পরিবর্তন, এটাই। এখন যদি আমরা এটাকে ক্যালকুলাস মেথডে করতাম, তাহলে আমাদের প্রসেসটা এইরকম হতো। তাহলে এটা একটা প্রুফ হলো, এটা একটা প্রসিডিওর, এটা সিম্পল প্রসিডিওর। যেটা যদি আমরা ক্যালকুলাসে করতাম, তাহলে আমরা এখান থেকে একটু চেঞ্জ করতাম। কীরকম? তাহলে এফ ইজিক্যাল টু হতো কে এক্স, এক্স হলো x2 মাইনাস x1, ইনক্রিজ ইন লেন্থ। নাও ডিডাব্লিউ মানে স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, মানে ক্ষুদ্র কৃতকার্য, সমান এফ ডিএক্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যদি ডিসপ্লেসমেন্ট খুব কম হয়, তাহলে ওয়ার্ক ডানও খুব কম হবে। অর্থাৎ বল এবং সরণের গুণফল কৃতকার্য ছিল সেটা স্মল অ্যামাউন্ট, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু হবে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, মানে ইন্টিগ্রেশন এফ ডিএক্স
মানে হলো ইন্টিগ্রেশন কে এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশন যদি করি, আমরা যদি লিমিটটা দিই কত থেকে কত, আমরা যদি লিমিটটা দিয়ে দিই এখানে যখন ছিল মানে এতদূর যখন ছিল আমাদের ইনক্রিজ হয়নি 0 আর পরে হয়েছে এক্স, তাহলে 0 to x, তখন এই হিসাবটা আসতো কে এক্স স্কোয়ার বাই 2, তার মানে হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ যে কোনো একটা প্রসিডিওর আমরা হিসাব করব, মানে প্রসেস আমরা অবলম্বন করে কাজটা করব। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেটা কিন্তু অনেকটা কাইনেটিক এনার্জির সঙ্গে মিল আছে, ওখানে ছিল হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা আসছি ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ক এনার্জি থিওরেম অর্থাৎ কার্য শক্তি উপপাদ্য। এটা কি না, এটা হলো কার্য আর শক্তির রূপান্তর একে অপরে। কিরকম ভাষাটা ছিল যে যদি কোনো একটা আমি বস্তুর দিকে মানে তার গতির দিকে বা তার গতির বিপরীতে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে কি দেখা যাবে ওই বস্তুর গতিবেগের পরিবর্তন হবে। পরিবর্তন বলেছি, বাড়তেও পারে কমতেও পারে। যদি একই দিকে হয় তাহলে তার বেগটা বাড়বে, যদি বিপরীত দিকে হয় তাহলে বেগটা কমবে। অর্থাৎ কোনো বস্তুর বেগের দিকে মানে তার গতির দিকে বল দিলে তার বেগটা বৃদ্ধি পাবে, গতির বিরুদ্ধে বল দিলে বেগটা হ্রাস পাবে। তো যাই হোক, গতিশক্তির পরিবর্তন হবে। বলছে এই পরিবর্তন বল দ্বারা অথবা বলের বিরুদ্ধে কৃতকার্যের সঙ্গে সমান। অর্থাৎ ইংরেজিতে বললে কি হবে, ইফ উই অ্যাপ্লাই এ ফোর্স in the direction of the body or against the motion of the body, then the kinetic energy changes. The amount of kinetic energy is equal to the work done by force or work done against force. এই কাইনেটিক এনার্জিটা কার সঙ্গে সমান হবে, বল দ্বারা কৃতকার্য বা বলের বিরুদ্ধে কৃতকার্যের সঙ্গে সমান। অর্থাৎ আমরা যদি এইরকম ভাবে প্রুফটা করি যে কৃতকার্য মানে ডাব্লিউ তার গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি, অর্থাৎ তার অন্তিম বেগ হয়েছে ভি, প্রাথমিক বেগ হয়েছে ইউ। এই হচ্ছে কৃতকার্যের সম্পর্ক। তো এখন এই কৃতকার্যের হিসাবটা কিভাবে আসবে না, আমরা দেখব ডিডাব্লিউ যদি আমরা স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করি তাহলে আমাদের ডিডাব্লিউ কত হয়, এফ ডিএক্স। এই এফ টি এর ফাংশন অর্থাৎ ভেরিয়েবল ফোর্স, অর্থাৎ পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা ডিডাব্লিউ ইজিক্যাল টু লিখবো এফ ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন হলে হবে ডাব্লিউ। এই হিসাবটা আমাদেরকে করতে হবে। তাহলে এই যখন হিসাবটা করব তখন আমাদের কি হবে, এটা হবে এম এ ইন্টু ডিএক্স, এম ডিভি বাই ডিটি ইন্টু ডিএক্স, এম ডিভি ডিএক্স বাই ডিটি, এম ডিভি ভি মানে এম ভি ডিভি। এবার যদি আমরা লিমিটটা দিতে চাই তাহলে আমরা কি করব, প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ হচ্ছে ভি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ থেকে ভি হবে, এখানেও ইউ থেকে ভি হবে, এখানেও ইউ থেকে ভি হবে। আমরা যেটা জানি যে এখানেও ইউ থেকে ভি হবে, তাহলে সমান হবে এম ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, অর্থাৎ যেটা হবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল ফোর্স নিলাম এফ টি, যার এগেনস্টে এই ফোর্সটা কোনো একটা বডির এগেনস্টে হতে পারে বা কোনো একটা বডির মোশনের দিকে হতে পারে। যাই হোক, তার ডিসপ্লেসমেন্ট ডিএক্স ধরেছিলাম, শেষে আমাদের ওটা ভি দিয়ে কম্বিনেশনটা এলো। তাহলে আমরা কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির পরিবর্তন কার সঙ্গে সমান, ওয়ার্ক ডানের সঙ্গে সমান, কৃতকার্যের সঙ্গে সমান। অর্থাৎ কৃতকার্য বা ওয়ার্ক ডান হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আর কিছুই নয়। এই সিম্পল ব্যাপারটাই হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম, অর্থাৎ ওয়ার্ক
এনার্জিতে কনভার্ট হতে পারে, এনার্জি ওয়ার্কে কনভার্ট হতে পারে, এটাই। এবার আমরা আসছি একটু রোটেশনের দিকে যাব। রোটেশনের কনসেপ্টগুলো একটু এবার বুঝতে হবে, একটু জটিল কনসেপ্ট। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, কীরকম দেখো ভালো করে। এইরকম সাইজের যদি আমি একটা বডি নিই, যে কোনো একটা ব্লক ধরলাম, কাঠের ব্লক বা যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা কাঠের প্লেট বা কিছু একটা, এই পয়েন্টটাকে বলবো ওই বডিটার একদম মধ্যবিন্দু বা সেন্টার ভাবতে পারি, যেটার পরবর্তীকালে নাম দেওয়া হবে সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। এটা আমরা পরে গিয়ে পড়ব, এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারে আছে সেন্টার অফ মাস, এই সি। তো যদি কোনো একটা বস্তুর ওপর সেন্টার অফ মোশনের সোজা যদি আমরা ফোর্স দিই, তাহলে ওই বডিটা কিন্তু সোজা সরে চলে আসবে, কোথায়? এখানে। অর্থাৎ শিফট করবে। এটাকে বলে ট্রান্সলেশনাল মোশন, মানে রৈখিক গতি। আবার বলছি, যদি কোনো একটা বস্তুর একটা মধ্যবিন্দু খুঁজে পেয়ে যাই, এখানে আমি মধ্যবিন্দু টার্মটা এই কারণে বলছি, আমরা এই সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র এই টার্মটা সম্পর্কে এখনো পরিচিত হয়নি বলে, তাই আমি বলছি মধ্যবিন্দু। তাহলে কোনো একটা বস্তুর মধ্যবিন্দুতে যদি আমি বা মধ্যবিন্দুর সোজা যদি আমি বল প্রয়োগ করি, মানে বলের ক্রিয়ারেখাটা যেন মধ্যবিন্দু বরাবর হয়, যদি এই রকম কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তুর ট্রান্সলেশনাল মোশন হয়, অর্থাৎ শুধুমাত্র রৈখিক গতি সম্পন্ন হয়, অর্থাৎ সোজাসুজি সরে যায়। কিন্তু আমরা যদি ওই বস্তুটারই উপর এই মধ্যবিন্দু বাদ দিয়ে অন্য একটা বিন্দু এই সোজা যদি ফোর্স দিই, তখন কি হয়? ওই বস্তুটা একটু সরে যায়, মানে ঘুরে যায়। এই যে একটা রোটেশনালের একটা কনসেপ্ট চলে আসছে, তখন এক্ষেত্রে বলবো রোটেশন বা রোটেশনাল টেন্ডেন্সি, অর্থাৎ ঘূর্ণন প্রবণতা, মানে তার ঘোরার একটা ইচ্ছা চলে গেল, আর সেন্টার অফ মাস কিন্তু এখান থেকে একটু সরে গেল, তাহলে এটা কিন্তু হচ্ছে ট্রান্সলেশনাল। তাহলে আমরা কোনো একটা বডির ওপর যদি ফোর্স দিই সেন্টার অফ মাস দিয়ে, মানে তার মধ্যবিন্দু দিয়ে, তখন তার ট্রান্সলেশনাল মোশন ঘটে। যদি আমরা অন্য কোনো পয়েন্টে ফোর্সটা দিই, তার তার রোটেশনাল টেন্ডেন্সি আছে, অর্থাৎ সে রোটেশন করতে পারে, অথবা তার এবং তার সঙ্গে, অথবা নয়, এবং একই সঙ্গে তার লিনিয়ার মোশন মানে ট্রান্সলেশনাল মোশনও ঘটতে পারে। আর একটা এবার টেন্ডেন্সি দিচ্ছি, এইরকম একটা বডি নিলাম, এটা সি, এটা পি, এটা পি ডেস্ট। এই সোজা যদি ফোর্স দিই আর এই সোজাও যদি ফোর্স দিই, তখন আচ্ছা, এই নামটা আমি পাল্টে দিচ্ছি, এটা কিউ ধরলাম, তাহলে কিউটা চলে আসবে তখন কিউ ডেস্টে। অর্থাৎ এক্ষেত্রে অনলি রোটেশন, নো ট্রান্সলেশন। আমি এটা বাংলায় বলছি এবার। প্রথম ক্ষেত্রে শুধুমাত্র আমি বল প্রয়োগ করেছি মধ্যবিন্দু দিয়ে, শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি। এখানে আমি একটা বল দিয়েছি মধ্যবিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে, তখন তার রৈখিক গতি হতে পারে
আবর্ত গতিও হতে পারে, মানে ঘূর্ণন গতিও হতে পারে। এখানে আমি কি করেছি, মধ্যবিন্দুর সমান দূরত্বে দুপাশে পি এবং কিউ বিন্দুতে দুটো সমান পরিমাণ বল দিয়েছি। এই দুটো সমান পরিমাণ বল দেওয়ার জন্য এখানে রৈখিক গতি হয়নি, শুধুমাত্র আবর্তন গতি হয়েছে। একটা বিন্দুতে স্থির আছে ভরকেন্দ্র। এক্ষেত্রে যেটা হয়েছিল সেটাকে বলছি ফোর্স, যেটার নাম হচ্ছে আমরা জানি বল। এখানে এফ ইন্টু ডি, এটার নাম হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক। কেন বলের ভ্রামক হিসাবটা হচ্ছে না, বল গুণিত দূরত্ব, বল এবং লম্ব দূরত্বের গুণফল, এটাকে বলছি আমরা মোমেন্ট অফ ফোর্স, যাকে বাংলায় বলি আমরা বলের ভ্রামক। তাহলে এর ইউনিট কি হবে, একক কি হবে, একক হবে নিউটন মিটার বা ডাইন সেমি, আর ডাইমেনশন হবে মানে মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এখানে এবার দুটো বল একসঙ্গে প্রয়োগ হয়েছে, এখানে ওই জন্য এফ কে বলবো আমরা কাপল। কেন কাপল বলছি না, এক জোড়া, আমরা জানি কাপল মানে দুজন। তাহলে এক জোড়া ফোর্স মানে দুটো ফোর্স, কি এদের ক্যারেক্টার আছে, দুটো ফোর্সের ভ্যালু ইকুয়াল, অর্থাৎ ম্যাগনিটিউডটা ইকুয়াল, দুটো প্যারালাল এবং অপোজিট, একটা উপরের দিক একটা নিচের দিক, সেই জন্য এদেরকে বলা হচ্ছে কাপল। তখন আমরা বলবো এফ ইন্টু ডি, মানে এটা ডি ধরলাম, এটাও ডি, তখন আমরা বলবো এফ ইন্টু ডি, এর নাম টর্ক। আসলে এখানে ছিল মোমেন্ট অফ ফোর্স, এখানে আসলে এটা মোমেন্ট অফ কাপল, সেই জন্য এটাকে বলছি আমরা টর্ক। এই টর্ক মানেই হলো মোমেন্ট অফ কাপল। এই এটা মানেই হচ্ছে আবার টর্ক। একসঙ্গে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে তিনটে কেস, ফার্স্ট কেসে আমাদের ট্রান্সলেশন, এটাতে ট্রান্সলেশন প্লাস রোটেশন, এটাতে অনলি রোটেশন, এটাতে ফোর্স, এটাতে মোমেন্ট অফ ফোর্স, এটাতে টর্ক। কিন্তু টর্কের ইউনিট ডাইমেনশন হবে মোমেন্ট অফ ফোর্সের মানে বলের ভ্রামকের ইউনিট ডাইমেনশনের সমান। এইটা হলো তিনটে কনসেপ্ট আমরা একসঙ্গে দেখালাম। এবার আমরা যেটা প্রুভ করব, এই টর্ক প্রয়োগে যখন রোটেশন হবে, মানে এই ছবিটাই আমরা একটু বড় করে আঁকবো, এই রোটেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান কত। তাহলে আমরা ওই ছবিটাকেই আঁকছি। এই ছবিটাকেই আঁকছি কিরকম, পি ডেস্ট কিউ কিউ ডেস্ট, এটা থিটা, তাহলে এটাও হবে থিটা, ডিটা একটু সরিয়ে ইন্ডিকেট করছি, ব্যাস এই ছবি, সেম ছবি। তাহলে এখানে আমি ওয়ার্ক ডান লিখবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখানে যে ওয়ার্ক ডান, এখানে একটা ফোর্স ছিল এফ, তাহলে এফ ইন্টু পি ডেস্ট, আর এখানে যে ফোর্সটা দিয়েছিল এফ, ওর জন্য হবে এফ ইন্টু কিউ ডেস্ট। এফ ইন্টু পি ডেস্টের জায়গায় কত বসবে, এটা হবে ডি ইন্টু থিটা, এস ইজ ইকাল টু আর্ক থিটা, মানে আর্ক সমান অ্যাঙ্গেল ইন্টু রেডিয়াস, সেই জন্য এটা হয়ে গেল ডি থিটা, ডি ইন্টু থিটা প্লাস এটাও হবে ডি ইন্টু থিটা। তাহলে এফ ডি
আচ্ছা, ডি না দিয়ে আমরা সিপি সিকিউ দিয়েও লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি এইভাবে, সিপি ইন্টু থিটা, আর এটাকে লিখলাম আমি সিকিউ ইন্টু থিটা। তাহলে এফ ইন্টু থিটা কমন গেল, সিপি প্লাস সিকিউ, এফ ইন্টু থিটা ইন্টু পি কিউ, তাহলে এফ পি কিউ পুরোটা ইন্টু থিটা, এটাকেই বলা হবে টাও, টর্ক। টাও ইজ ইকাল টু টর্ক, এরকম সিম্বলটা হয় টাও। আরেকবার আমি লিখে দেখাচ্ছি, টাও, এটা হচ্ছে টর্ক, এর নাম হচ্ছে টাও। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু টাও ইন্টু থিটা, মানে হলো তোমার হচ্ছে কার্য ইজ ইকাল টু টর্ক ইন্টু কৌণিক সরণ। কৌণিক সরণ মানে এখানে অ্যাঙ্গেলটা বসবে। যদি আমরা দেখি যে একবার ফুল রোটেশন হচ্ছে, তাহলে এখানে কত, 2 পাই। তাহলে ফর এন ফুল রোটেশন ডাব্লিউ ইজ ইকাল টু টাও ইন্টু 2 পাই এন, তখন এনের জায়গায়, তখন থিটার জায়গায় কত বসবে, 2 পাই এন। একবার ফুল রোটেশনে 2 পাই অ্যাঙ্গেল, এন বার ফুল রোটেশনে 2 পাই এন অ্যাঙ্গেল। তাহলে থিটার জায়গায় 2 পাই এন, টর্কের জায়গায় টাও, আর কার্যের জায়গায় ডাব্লিউ। এই হলো প্রুফ। এটা আমাদের ছিল ওয়ার্ক ডানের ফর্মুলা। এবার আসছি এবার যেটা আসছি সেটাও আমরা পরের চ্যাপ্টার গিয়ে ডিটেলস পড়বো, শুধু এখানে রাশিমালাটা বলছি কিরকম। আমরা গত ক্লাসে দেখেছিলাম ইকে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ফর রোটেশন মানে যখন আবর্তগতি হবে, ঘূর্ণন গতির ক্ষেত্রে ইকে ইজ ইকুয়াল টু, মানে এটাকে ইআর লিখবো, মানে এটা তখন গতিশক্তি। রোটেশনের ক্ষেত্রে তখন হবে হাফ আই ওমেগা। আই হলো জড়তা ভ্রামক, ওমেগা হলো আচ্ছা জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক। যেটার ইংলিশ হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ, এটা আমরা জানি। তাহলে এটার সঙ্গে এটা সমতুল্য। তাহলে এখানে যেটা ছিল পি মানে ভরবেগ এমভি, এখানে সেটা লিখব এল ইজ ইকাল টু আই ওমেগা। তাহলে এল হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এই। তাহলে এল, ওমেগা এবং আই তিনটে নতুন টার্ম, যদি ওমেগাটা আমরা জানতাম। এবার আমার রিলেশন কি ছিল, এই দুটোর মধ্যে সম্পর্ক ছিল ই কে ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2m বা পি ইজ ইকাল টু রুট ওভার 2m ই কে। এখানে তাহলে একই রকম হবে ই আর ইজ ইকাল টু এল স্কোয়ার বাই 2i বা এল ইজ ইকাল টু রুট ওভার 2i ইআর। ইআর মিনস রোটেশনাল কাইনেটিক এনার্জি। এই হিসাবটা আমরা এখান থেকে পেয়ে যাব। এবার আসছি কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ। প্রথমতই বলি কনজারভেশন অফ এনার্জি মানে শক্তির সংরক্ষণ মানে শক্তি একই থাকবে, চেঞ্জ হবে না। এটা আমরা আগে থেকেই জানি বা অনেকটা ছোটবেলা থেকেই জানি যে এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়। আমরা আগের ক্লাসেও দেখেছিলাম যে 8 রকম যে এনার্জি তাদের একটা থেকে একটাতে কনভার্সন হতে পারে। তাহলে শক্তির মোট পরিমাণ ধ্রুবক, চেঞ্জ হবে না। আবার আমরা যদি এখানে দেখি আইনস্টাইনের রিলেটিভিস্টিক থিওরি চিন্তা ভাবনা করি, তখন আমরা দেখব যে
এনার্জি মাসে মানে শক্তি ভরে এবং ভর শক্তিতে মাস এনার্জিতে কনভার্ট হতে পারে। কখন? হাই এনার্জেটিক যে সমস্ত রিয়াকশন, নিউক্লিয়ার রিয়াকশন বা হাই এনার্জেটিক যে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখব যে এনার্জি মাসে বা মাস এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। যে কোনো অ্যাটমিক বোমের যে স্ট্রাকচার সেটা এটাই বোঝায়। তো তখন সেক্ষেত্রে ধরা হলো যে মাস এনার্জি কম্বাইন্ড কনজারভেশন ল, অর্থাৎ ভর শক্তির মিলিত সংরক্ষণ সূত্র। সেক্ষেত্রে বলা হলো যে ভর শক্তিতে রূপান্তর হতে পারে এবং শক্তি ভরে রূপান্তর হতে পারে, কিন্তু দুটোর টোটাল অ্যামাউন্ট মানে মোট পরিমাণটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সেটাকে বলা হলো কনজারভেশন অফ কম্বাইন্ড মাস এনার্জি বা মাস এনার্জি কম্বিনেশন। তো এখন আমরা কিন্তু এত কিছু নিয়ে আলোচনা করব না, এটা আমরা প্রাইমারি একটা কনসেপ্ট নিয়ে রাখলাম। এখন আমরা আলোচনা করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কারণ আমরা মেকানিক্স নিয়ে পড়ছি। সেই জন্য এখানে এরপর যেটা বলবো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি ছিল দু ধরনের। একটা ছিল পোটেনশিয়াল এনার্জি আর একটা ছিল কাইনেটিক এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিকে বা কাইনেটিক পোটেনশিয়ালে এই এই যে ট্রান্সফরমেশনটা হতেই পারে, টোটাল মেকানিক্যাল এনার্জি থাকবে কনজার্ভড। এটা আমরা দেখব এখন। তাহলে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বলতে বুঝবো বা যান্ত্রিক শক্তির সংরক্ষণ বলতে বুঝবো যে কোনো একটা সংস্থার উপর যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়, মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয়, তাহলে ওই সংস্থার মোট যান্ত্রিক শক্তির পরিমাণ ধ্রুবক থাকবে। অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট যোগফল ধ্রুবক থাকবে। সেখানে গতিশক্তি স্থিতিশক্তিতে বা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হতেই পারে। এইটা আমরা মনে রাখবো। সেই জন্য এবার আমরা আসছি পরবর্তী অংশে। আমরা যেটা আসছি যে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন। ফর ফ্রি ফলিং বডি, অর্থাৎ অভিকর্ষের প্রভাবে একটা বস্তু উপর থেকে সোজা নিচে নামবে। এইটা হচ্ছে আমাদের মাটির লেভেল, এখানে পড়বে এই পজিশন থেকে। আমাকে দেখাতে হবে যে কোনো পজিশনে, মানে যে কোনো তার যে পজিশন, এখানে 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 যেখানে খুশি পজিশনের টোটাল কাইনেটিক এনার্জিটা টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি দেখাবো? আমরা তো সমস্ত পজিশনে দেখানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা দেখাবো একদম হাইয়েস্ট পয়েন্ট এতে, একদম লোয়েস্ট পয়েন্ট বিতে এবং মাঝে কোনো একটা পয়েন্ট সিতে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই বস্তু বা এই বডিটা এই সাইড থেকে বা এই উচ্চতা থেকে নিচে পড়ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের প্রভাবে, মানে অভিকর্ষ ত্বরণ জি থাকবে এখানে, উপর থেকে সোজা নিচের দিকে পড়ছে। তাহলে এ পজিশনে, এ অবস্থানে কাইনেটিক এনার্জি কত হবে না, যেহেতু ও তখন স্থির অবস্থায় আছে, তাহলে হাফ এম ইন্টু জিরো স্কোয়ার সমান 0। আমি একদম টেকনিক্যালি হিসাবটা দেখাচ্ছি, তোমরা হিসাবটা নিজের মতো করে করবে। কোনো বই ফলো যে করতেই হবে এরকম কোনো মানে নেই। তুমি তোমার মতো হিসাব করবে, বেরিয়ে চলে আসবে। পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি কত? এম জি ইন্টু এইচ। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত? 0 প্লাস এম জি এইচ ইজ ইকাল টু এম জি এইচ। তাহলে এ পজিশনে আমরা যেটা পেলাম টোটাল যে এনার্জি, মেকানিক্যাল এনার্জি এম জি এইচ। এবার আসছে আর বি, একদম নিচেরটা হিসাব করব। কাইনেটিক এনার্জি এখানে হবে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ারের জায়গায় বসবে 0 স্কোয়ার, মানে ওখানে তো ভেলোসিটিটা 0 ছিল, প্লাস 2gh। এটা হিসাব করলে হবে mgh। পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু
এম জি ইন্টু জিরো, ওটা তো মাটির সঙ্গে লেভেলে প্রায় টাচ করার ঠিক আগের মুহূর্তে ধরছি, সেই জন্য আমরা ওই পজিশনটাতে হাইট ধরবো জিরো, তাহলে জিরো। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি এটা কত হলো তাহলে, mgh প্লাস জিরো ইজিক্যাল টু mgh। তাহলে দুটো পজিশনে আমরা এ পজিশন এবং বি পজিশনে পেলাম কত, টোটাল মেকানিক্যাল এনার্জি mgh। এবার আমরা আসবো যে কোনো একটা পজিশন সি, এই এ থেকে যখন সি পজিশনে আসবে তখন আমি ধরে নিচ্ছি যে এক্স নিচে নামবে। তাহলে এক্স যদি নিচে নামে এখান থেকে, তাহলে সি পজিশনে এবার আমরা হিসাব করছি, দুটো পজিশনে mgh হয়েছে, এবার সি পজিশন, অ্যাট সি পজিশন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি ড্যাস্টের স্কোয়ার, এখানে আমি ভেলোসিটি কত ধরলাম, ভি ড্যাস্ট, হাফ এম জিরো স্কোয়ার প্লাস টু জি এক্স, ও এক্স পাথ নেমে এসছে, সেজন্য এটা হিসাব করলে হবে এম জি এক্স। তাহলে যদি এক্স নেমে আসে এটা কত না, এটা হবে এইচ মাইনাস এক্স, পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এম জি এইচ মাইনাস এক্স, তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এখানেও আমরা পেলাম টোটাল মেকানিক্যাল এনার্জি mgh। তাহলে আমরা সি এর যে কোনো পজিশনের জন্য এটা অ্যালাউ করতে পারি, কারণ এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে, শুধু এইচ এর থেকে কম হবে। তাহলে যে কোনো পজিশনে আমাদের মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে, এটা আমরা প্রুভ করলাম। ঠিক একইভাবে আবার আমরা প্রুভ করব ইনক্লাইন প্লেন বরাবর, মানে নততল বরাবর আমরা দেখব যে টোটাল মেকানিক্যাল এনার্জি যে কোনো পজিশনে কনস্ট্যান্ট। For a body which is coming down on a smooth inclined plane, ঠিক আছে। আমরা এবার এই ছবিটা পাল্টে দিলাম, এটা এইচ হাইটের একটা ইনক্লাইন প্লেন, যার একদম উপরে একটা বডি রাখা আছে এম মাস, এই বডি এই পাথ বেয়ে নিচে আসবে, এইটা হচ্ছে জাস্ট মাটিতে টাচ করার আগের মুহূর্ত, আর এইটা হলো মিডিলে কোথাও একটা। ঠিক একইভাবে আমরা এটাকে বি এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, একদম আমাদের মতো করে হিসাব করবো। এটা থিটা, তাহলে এটাও থিটা হবে। এবার আমরা হিসাবে আসছি, নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিলাম এবিসি, আর এই লেন্থটা দিলাম মানে এবি, এটা হচ্ছে এল, ইনক্লাইন প্লেনের যে লেন্থ সেটাকে হচ্ছে এল। এখন অ্যাট এ, তাহলে এ পজিশনে সে একই রকম কাইনেটিক এনার্জি হবে হাফ এম জিরো স্কোয়ার সমান জিরো, পোটেনশিয়াল এনার্জি হবে একই রকম এম জি এইচ, যেহেতু ওটা এইচ হাইটে আছে তখনও নামেনি, এম জি এইচ। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি এটাও হবে এম জি এইচ প্লাস জিরো মানে এম জি এইচ। অ্যাট বি, বি পজিশনে, বি পজিশন মানে এ থেকে নেমে এসছে এইদিকে, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, এখানে ভেলোসিটি ভি ধরলাম, হাফ এম, এটা স্মুথ বলাই আছে, এখানে কোনো ফ্রিকশন কাজ করবে না, তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো জিরো স্কোয়ার প্লাস টু জি সাইন থিটা ইন্টু এল। তাহলে আমরা এখানে বসাতে পারি হাফ এম
এটা 2 জি সাইন থিটা, তাহলে জি সাইন থিটা ইন্টু এল মানেই হলো এইচ। তাহলে হিসাব করে আমরা দেখতে পাবো mgh। পোটেনশিয়াল এনার্জি ওখানে যেহেতু একদম নিচের অবস্থান, হাইট 0, সেই জন্য mg ইন্টু 0 মানে 0। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকাল টু 0 প্লাস mgh সমান mgh। এটাও তাহলে এটাও টোটাল পরিমাণ, এটাও টোটাল পরিমাণ, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আবার সি পজিশনের হিসাবটা করব। হিসাবটা আমাদের মতো হবে, একদম সহজভাবে, কোনো বইয়ের যে ওই ধরেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার আমরা সি পয়েন্টের হিসাবে আসছি। তাহলে অ্যাট সি কাইনেটিক এনার্জি হাফ এম, ওখানে ভি ড্যাশ ধরলাম ভেলোসিটি, ভি ড্যাশটা স্কোয়ার ইজ ইকুয়াল টু নিচে লিখছি হাফ এম, এটা হবে 0 স্কোয়ার প্লাস 2 জি সাইন থিটা ইন্টু এসি, পুরোটা আসেনি, এসি পাদ এসছে, হাফ এম 2g এসি সাইন থিটা মিনস হলো এই হাইট, তাহলে এর একটা নাম দিয়ে দিই এক্স, তাহলে হলো mgx। এবার যেহেতু ওটা এক্স ভার্টিক্যাল হাইট মানে উলম্ব উচ্চতা এক্স নেমে এসছে, আমরা কিন্তু এই পদ বরাবর আমরা এক্স ধরলাম না, আমরা এই সোজাটা এক্স ধরলাম। যেহেতু উলম্ব বরাবর এক্স নেমে এসছে, তাহলে এইটা কত হবে এইচ মাইনাস এক্স। তাহলে তখন পোটেনশিয়াল এনার্জি হবে mg ইন্টু এইচ মাইনাস এক্স সমান mgh মাইনাস mgx। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান mgx প্লাস mgh মাইনাস mgx, কাটাকাটি করলে হবে mgh। টোটাল মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে এখানেও বেরোলো mgh। তাহলে আমরা দেখলাম যে কোনো পজিশনের ক্ষেত্রে কিন্তু টোটাল মেকানিক্যাল এনার্জি এটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাহলে কনজার্ভড। এবার আমরা আসছি এই যে কনজারভেটিভ যে সিস্টেম, মানে আমরা দুটো যে কেস দেখলাম, এরকম বিভিন্ন ক্ষেত্র হতে পারে যেখানেই কিন্তু টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে। তো সেই মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকবে এই রকম সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, আমরা এবার সেগুলো একটু মনে রেখে দেবো। আর মনে রাখবো যে ওই সিস্টেমে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকছে, সেই জন্য কনজারভেটিভ সিস্টেম এর ক্যারেক্টারিস্টিক্স মানে এর বৈশিষ্ট্যগুলো কি হবে। এক, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকবে, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ মানে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে বা মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে। 2 নম্বর, এটা হবে পাথ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক্ষেত্রে এনার্জি পাথের উপর ডিপেন্ড করবে না, যে কোন পাথে আমি বডিটাকে নিয়ে যাচ্ছি তার উপর নির্ভর করবে না, অর্থাৎ আমরা এটাকে বলবো অবস্থার অপেক্ষক। অর্থাৎ এই সংরক্ষী সংস্থায় কোনো একটা বস্তুকে কোনো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাচ্ছি, কোন পথে নিয়ে যাচ্ছি তার উপর নির্ভর করবে না, সেই জন্য পাথ ইন্ডিপেন্ডেন্ট। 3 নম্বর, নো ডিসিপেটিভ ফোর্স, অর্থাৎ কোনো রকম কোনো বাধা দানকারী বল থাকবে না, যেমন ঘর্ষণ বল মানে ফ্রিকশন ফোর্স, বা আমরা বলবো সান্দ্রতা বল ভিসকাস ফোর্স। আমরা এগুলো টার্মগুলো জানি, কিন্তু ঘর্ষণটা আমরা ডিটেলসে পড়েছি, এখনো ভিসকসিটি আমরা পড়িনি, সেটা যখন আমরা চ্যাপ্টার আসবো জানতে পারবো যে যেগুলো বাধা দানকারী বল আটকানোর জন্য যে সমস্ত ফোর্সগুলো অ্যাপ্লাই করা হয় সেই ধরনের কোনো ফোর্স থাকবে না। একটা ক্লোজ পাথ মানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে টোটাল ওয়ার্ক ডান মানে এফ ডট ডিআর হয়ে যাবে কত 0। ক্লোজড পাথে আমরা কি করব, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেটা ডট গুণ করলে হয় ওয়ার্ক ডান মানে কৃতকার্য, মানে বদ্ধ পথে কৃতকার্যের মান হবে 0। আর 5 নম্বরে যেটা আমরা বলবো
যে বল মানে ফোর্স ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর, যেখানে ভি হলো পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ এটাকে ঘুরিয়ে লিখলেই আমরা বুঝতে পারতাম, এটা আগের দিনও আমি বলেছিলাম যে বল গুণিত সরণ মানে কৃতকার্য সমান মাইনাস স্থিতিশক্তি। সেই জন্য এখান থেকে আমরা লিখতে পারবো ভি ইজ ইকাল টু পোটেনশিয়াল এনার্জি, যার ডেরিভেটিভ করলে আমরা এফ পাবো। এই বৈশিষ্ট্য যারা মেনে চলবে তাদেরকেই বলবো কি কনজারভেটিভ সিস্টেম। এই সিস্টেমে যে সমস্ত ফোর্সগুলো আমরা অ্যাপ্লাই করব তাদেরকে বলবো সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। আবার বলছি কথাটা, এই বৈশিষ্ট্যগুলো যে সমস্ত সিস্টেম মেনে চলবে তাদেরকে বলবো কনজারভেটিভ সিস্টেম, মানে যে সংস্থাগুলো এই বৈশিষ্ট্যগুলো মেনে চলবে তাদেরকে বলবো সংরক্ষী সংস্থা। ওই সংস্থায় যে বল ক্রিয়াশীল হবে মানে এফেক্ট হবে বা কাজ করছে সেই বলকে বলবো কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। ঠিক একইভাবে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি অপোজিট থাকে, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি তোমার হচ্ছে কনজারভেশন থিওরি অ্যাপ্লাই হচ্ছে না, পাথ ডিপেন্ডেন্ট ডিসিপেটিভ ফোর্স আছে, এটা নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু, তার মানে কি হলো এই ক্যারেক্টার উল্টো উল্টো, তখন সেই সিস্টেমকে বলবো নন কনজারভেটিভ সিস্টেম, অসংরক্ষী সংস্থা। তখন অসংরক্ষী সংস্থাতে যে সমস্ত ফোর্স অ্যাপ্লাই হবে তাদেরকে বলবো আমরা অসংরক্ষী বল। অর্থাৎ দুটো এখানে ব্যাপার এসছে, সংরক্ষী সংস্থা তাদের বৈশিষ্ট্য দিয়েছি, এই বৈশিষ্ট্য যারা মেনে চলবে তারাই সংরক্ষী সংস্থা হয়ে গেল, সেই সংস্থায় যে বল তার নাম সংরক্ষী বল। একইভাবে যারা এই বৈশিষ্ট্যগুলো মানবে না তাদেরকে বলবো আমরা অসংরক্ষী সংস্থা, অসংরক্ষী সংস্থায় যে বল কাজ করবে তাকে বলবো অসংরক্ষী বল। একদম সিম্পল হবে। এবার উদাহরণ আমি কি করব, একটা মনে রেখে দেবো। সংরক্ষী বলের উদাহরণ মনে রাখবে তড়িৎ বল, মহাকর্ষ বল, চৌম্বক বল, এইগুলো মানে একটা মনে রাখলেই হবে। আর অসংরক্ষী বল আমরা আগেই বলে চলে এসেছি ঘর্ষণ বল অথবা সান্দ্রতা বল, মানে যে কোনো বাধাদানকারী বল। এবার যেটা আসছে এফিসিয়েন্সি অফ এ মেশিন, যে কোনো মেশিন যখন কাজ করবে তখন তার কর্মদক্ষতা রাশিমালা। এফিসিয়েন্সি মিনস কর্মদক্ষতা। এটা শুধু ইকুয়েশনটা মনে রাখলেই হবে, অঙ্কের জন্য লাগে। এফিসিয়েন্সি অফ এ মেশিন, যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা কি হয় রাশিমালাটা তার। আমরা জানি যে কোনো মেশিন আমরা ইউজ করি সেখান থেকে কিছু পাওয়ার জন্য, সেই জন্য আমরা কি পাচ্ছি ওখান থেকে না ওয়ার্ক আউটপুট। আমরা ওখান থেকে কি পাচ্ছি, প্রাপ্ত যে কার্য। আর এখানে হবে এনার্জি ইনপুট, আমি ওকে কতটা শক্তি দিয়েছি, তাহলে ওখান থেকে আমি কি পাচ্ছি বাই ওকে কতটা শক্তি দিয়েছি। এই দুটো হিসাব অনুপাতটাই হবে এফিসিয়েন্সি, কিন্তু একে পার্সেন্টেজে হিসাব করা হয় বলে ইন্টু 100% চিহ্ন। এই হলো আমাদের এক্সপ্রেশন। তাহলে আবার এখানে বলবো যে প্রাপ্ত শক্তি মানে ওখান থেকে আমি কি পরিমাণ প্রাপ্ত কার্য পাবো, তাহলে প্রাপ্ত কার্য বাই প্রদত্ত শক্তি, কি পরিমাণ ওদের শক্তি দিয়েছি, এই দুটোর অনুপাত করব, তাকে 100 দিয়ে গুণ করে দেবো, এটাই হবে কর্মদক্ষতা। এরপর আমরা আসছি আজকের এই ক্লাসের একদম শেষ অংশ, উলম্ব বৃত্তাকার গতি অর্থাৎ ভার্টিক্যাল সার্কুলার মোশন। উলম্ব বৃত্তাকার গতি, ভার্টিক্যাল সার্কুলার মোশন। তাহলে আমরা কোনো একটা বস্তু কণাকে সুতো বেঁধে, এটা তার কেন্দ্রবিন্দু সি ধরলাম, এটা পি ধরলাম, একে আমি কি করব ঘোরাচ্ছি, এইরকম একটা উলম্ব বৃত্তাকার পথে ঘুরে আসবে। এই যে ঘুরে আসার সময় এটাকে বলবো লোয়েস্ট পজিশন অর্থাৎ সর্বনিম্ন প্রান্ত। এই লোয়েস্ট পজিশনে এমজি কাজ করে এইদিকে, এদিকে কাজ করবে এম ভি এল স্কোয়ার বাই আর অর্থাৎ সুতোর দৈর্ঘ্য আর,
ভিএল লিখলাম এই কারণে লোয়েস্ট পজিশনে ভেলোসিটি। আর যখন এখানে যাবে তখন এই দিকে কাজ করে এমজি, ওই দিকে কাজ করে মানে উপরের দিকে কাজ করবে এম ভি, এটা লোয়েস্ট পজিশন, এটা হবে হাইয়েস্ট পজিশন বাই আর, তাহলে এটাকে বলে হাইয়েস্ট পজিশন। এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এ, আর এটা তো সি দিয়েই রেখেছি। আমি আরেকবার বলছি, ভার্টিক্যাল মোশনে একটা বডি তাকে আমি ঘোরাবো, মানে ভার্টিক্যাল সার্কুলার মোশন, উলম্ব বৃত্তাকার গতিপথ এইরকম উপর নিচ, নট এইরকম হরাইজন্টাল নয়। তো যখন এইরকম ঘোরাবো তখন তার নিম্ন সর্বনিম্ন একটা অবস্থান পাই আর সর্বোচ্চ একটা অবস্থান পাই। সর্বনিম্ন অবস্থানে আমরা দুটো বল একই দিকে দেখতে পাচ্ছি, ওজন এবং অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল মানে বাইরের দিক, এটাকে বলবো আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এটা ওয়েট। এখানে আমরা দেখতে পাবো অপকেন্দ্র বল বাইরের দিকে আর ওজনটা নিচের দিকে কাজ করছে। এখন সুতোর টান, এখানে সুতোর টানকে ধরবো আমরা T1, তাহলে T1 ইজিক্যাল টু লিখতেই পারবো এম ভি এল স্কোয়ার বাই আর প্লাস এমজি। আর T2 এই টার্মটা আমরা লিখতে পারি T2 ইজিক্যাল টু এম ভিএইচ স্কোয়ার বাই আর মাইনাস এমজি। এই তাহলে এই যে দুটো ইকুয়েশন, আমরা এই দুটো ইকুয়েশন থেকে স্পষ্টতই বুঝতে পারছি যে T1 গ্রেটার দেন T2। তার মানে বল যখন বা বস্তুটা যখন ঘুরতে ঘুরতে সর্বনিম্ন পজিশনে আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে টানটা হাতে বেশি বেশি লাগবে। অর্থাৎ তুমি যদি একটা ভারী বলকে নিয়ে উলম্ব বৃত্তাকার গতিপথে ঘোরাও, যখন বলটা সর্বনিম্ন পজিশনে মানে একদম লোয়েস্ট পজিশনে আসবে তখন তোমার আঙুলের টানটা একটু বেশি 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 লাগবে, উপরে যখন থাকবে তখন কিন্তু নয়। এবার আসছি T1 ক্যান নট বি জিরো। T1 কখনো শূন্য হতে পারবে না, কারণ এখানে এমজি আছে। ও যদি এখানে স্থিরভাবেও থাকে তাহলেও কিন্তু ওকে ওজনটা সহ্য করতে হবে, অর্থাৎ টি ইজিক্যাল টু হবে এমজি, যদি আমি ভিএল এর ভ্যালু জিরো করে দিই। কিন্তু এখানে এইভাবে ঘুরতে ঘুরতে যদি এই পজিশনে আসে তখন কিন্তু ওর টান শূন্য হয়ে যেতে পারে, T2 ভ্যালু শূন্য হতে পারে, বাট T2 ক্যান বি জিরো হোয়েন, যখন কি শর্তে জিরো হবে, এম ভিএইচ স্কোয়ার বাই আর ইজিক্যাল টু এমজি। তখন তাহলে ভিএইচ তাহলে কত হলো না রুট ওভার আর জি। জাস্ট এইরকম একটা ভ্যালু আমরা পেয়েছিলাম সেই বালতিতে জল ভরার ক্ষেত্রে, এখানেও আমরা পেলাম হাইয়েস্ট পজিশনে যদি আমাকে বডিটাকে সার্কুলার মোশনে মুভমেন্ট করতে হয়, অর্থাৎ উলম্ব বৃত্তাকার গতিপথে যদি গতিশীল রাখতে হয়, তাহলে আমরা একদম সর্বোচ্চ অবস্থানে বেগের মান ভিএইচ ইজিক্যাল টু রুট আর জি এটাকে বজায় রাখতেই হবে। এই ভেলোসিটির নাম হয়ে যায় ক্রিটিক্যাল ভেলোসিটি, বা বাংলায় বলবো সন্ধিবেগ বা সংকট বেগ। তাহলে এই ভেলোসিটিটা কোথায় রাখতে হবে, সর্বোচ্চ পজিশনে। তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে বলতে পারবো যে উলম্ব বৃত্তাকার গতিপথে সর্বোচ্চ অবস্থানে যে মিনিমাম ভেলোসিটি নিলে ওই বস্তুটি বৃত্তাকার পথ সম্পন্ন করতে পারে, অর্থাৎ অ্যাট দি হাইয়েস্ট পজিশন দি মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড টু মেনটেন দি সার্কুলার মোশন ইজ কল্ড ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে এই ভিএইচ ইজিক্যাল টু রুট আর জি এটাই হলো ভি মিনিমাম। এর থেকে বেশি হলে হবে কিন্তু এই ভেলোসিটির কম হলে হবে না, তাহলে ভি মিনিমাম এটা আমাকে মেনটেন করতে হবে। এবার আমরা পরের অংশে যাচ্ছি, টু মেনটেন দি ক্রিটিক্যাল ভেলোসিটি, মানে এই ভেলোসিটি আমাকে রাখতেই হচ্ছে। টু মেনটেন দি
critical velocity at the point B, the velocity need to be maintained at A is, বলছে আমরা যদি উপরে রুট আর জি ভেলোসিটিটাকে মেনটেন করতে চাই তাহলে এতে কত ভেলোসিটি দিতে হবে সেটা এবার আমরা হিসাব করব। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট এ পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি কত হবে, কত, হাফ এম ভি এল স্কোয়ার প্লাস জিরো। জিরো মানে এটাকে আমরা লোয়েস্ট লেভেল ধরছি, এখানে পোটেনশিয়াল এনার্জি আমরা জিরো ধরবো, তাহলে এখানে ধরবো এই হাইটের রেসপেক্টে যতটা চেঞ্জ হবে। টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট বি পয়েন্টে তাহলে কত হবে, হাফ, নিচে লিখছি হাফ এম ভিএইচ স্কোয়ার, ভিএইচ কত, রুট ওভার আর জি, এটার স্কোয়ার প্লাস এম জি ইন্টু 2r। এ থেকে বি পর্যন্ত হাইট হবে 2r, এটাও আর এটাও আর। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি জিরো ধরেছিলাম, তাহলে এর রেসপেক্টে এখানে কত হবে, এম জি ইন্টু 2r বেশি হবে। তাহলে এই দুটোকে আমি যদি সমান করি তাহলে অতএব হাফ এম ভিএল স্কোয়ার ইজ ইকাল টু হাফ এম আর জি প্লাস এম জি ইন্টু 2r। এখান থেকে আমরা যেটা ভি এল পাবো রুট ওভার 5r জি। তার মানে উপরে যদি আমরা একদম উপরে যদি আমরা রুট আর জি মেনটেন করতে চাই তাহলে কিন্তু আমরা নিচে আমাদেরকে ভেলোসিটি দিতে হবে রুট ওভার 5r জি। ইন দিস সিচুয়েশন, তাহলে এই সিচুয়েশনে কি হলো, the minimum tension of lower end, মানে এই পয়েন্টে আমার মিনিমাম তাহলে টেনশনটা কত হবে, টি মিনিমাম ইজ ইকাল টু কত, এম ভিএল স্কোয়ার বাই আর প্লাস এম জি ছিল, তাহলে এম ভিএল এর ভ্যালু এটা রুট ওভার 5r জির হোল স্কোয়ার বাই আর প্লাস এম জি, হিসাব করলে হবে 6m, তাহলে 6 ইন্টু ওয়েট অফ দি বডি। এই হলো থিওরি, আমরা মনে রাখবো। অর্থাৎ একদম টপ মোস্ট পয়েন্টে আমাকে মেনটেন করতে হচ্ছে রুট আর জি, তার জন্য একদম নিচের পয়েন্টে রাখতে হচ্ছে রুট 5r জি, তখন এই সুতোর টান হবে 6 ইন্টু এই বডি ওয়েট। আমরা এখানে ধরে নিচ্ছি এই সুতোর মাস নেই, মানে মাসলেস থ্রেড, আর আমরা ধরছি এটা মিনিমাম কন্ডিশন, মানে এটা ক্রিটিক্যাল কন্ডিশন, এর থেকে বেশি হলে ভালোই। আর এখানে আমরা আরেকটা ভ্যালু পেয়েছি যেটা টপ মোস্ট পয়েন্টের রুট ওভার 8g, যেটা আমি আবারও বলছি, আমরা যখন সেই বালতিতে জল ভরে ভার্টিক্যাল মোশন দিয়েছিলাম, জল না পড়ার শর্ত ছিল ওই টপ মোস্ট পয়েন্টে জল ভর্তি বালতির বেগ হতে হবে রুট 8g। সেটার সঙ্গে কিন্তু এই ঘটনার অনেকটাই মিল থেকে গেল। আজকে এতদূর পর্যন্ত পড়া হলো, তোমরাও এতদূর অবধি রেডি করে নাও। আর একটা ক্লাস হলে ওয়ার্ক পাওয়ার এনার্জিটা শেষ হবে। আর রোজগারের মতো একই কথা বলবো, তোমরা একটু মন দিয়ে পড়ো, ভিডিওগুলো দেখো, সময় দাও, একটু ধৈর্য ধরে খাতা বই নিয়ে বসো, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, একটু লাইক বা কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে আমার চ্যানেল, তাহলে পরপর ভিডিওগুলো পাবে। ভালো থেকো, আজকের ক্লাস এই পর্যন্ত।